আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। খেয়াল করব, গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান পড়েছিলাম 297 পর্যন্ত। আজকে আমরা 299 থেকে শুরু করব। খুবই ইম্পর্টেন্ট বিধি, খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ফৌজদারি কার্যবিধি 174 পড়ি, 174 পড়ার সময় বলেছিলাম যে 174, 175, 176 এই তিনটা ধারা থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন আসবেই। আমরা অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিষয়টা দেখব। সো 174-এর সাথে আমরা যে বিধি ব্যবহার করি 299, 300, বিধি 299, 300, এরপর আমরা পড়ি 301, 302, 303, এই 299 থেকে 304, 5, 6 পর্যন্ত যে বিধিগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা একটু ডিটেলস জানার চেষ্টা করব। আমরা দেখি 299 অনেকগুলো পার্ট রয়েছে, উপবিধি রয়েছে একদম চ পর্যন্ত। প্রথমে আমরা জানবো অস্বাভাবিক অপরাধের সংবাদ প্রাপ্তির পর। অস্বাভাবিক অপরাধের সংবাদ প্রাপ্তির পর আমরা দেখি অভিযোগ পেশ করা হয় বিপি ফরম নম্বর 48 অনুযায়ী। অভিযোগ পেশ করা হয় বিপি ফরম নম্বর 48 অনুযায়ী। এখানে একটা বিবেচ্য বিষয় হচ্ছে, অপরাধটা যদি বোধগম্য অপরাধ হয় তাহলে প্রথম অভিযোগের মতোই দাখিল করতে হবে। মানেটা কি? বোধগম্য অপরাধ বলতে এখানে বোঝানো হয়েছে আমলযোগ্য অপরাধ যদি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যু সংঘটিত হয়েছে, খুন সংঘটিত হয়েছে, হত্যা সংঘটিত হয়েছে, তাহলে অভিযোগটা অবশ্যই প্রথম অভিযোগের মতোই দাখিল করতে হবে। আপনারা একটু খেয়াল করেন তো, এই অপরাধের শ্রেণী বিভাগের মধ্যে কতগুলো শব্দ আপনারা পড়েছেন। আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, আদালত গ্রাহ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, আদালত গ্রাহ্য অপরাধ, বোধগম্য অপরাধ। আরেকটা বিষয় আমরা দেখেছি, খেয়াল করব, আমল অযোগ্য, আদালত গ্রাহ্য নয় এমন অপরাধ, আর বোধগম্য নয় এমন অপরাধ। তাহলে এই একটা শব্দেরই সমার্থক শব্দ এগুলো। আমরা কোনোভাবেই শব্দ চেঞ্জ হলে যেন টেনশনে না পড়ি আসলে কি আসলো। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে যখনই ধর্তব্য অপরাধ আর অধর্তব্য অপরাধ, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে আমরা জানলাম যখনই কোনো প্রকার অপমৃত্যুর সংবাদ আসবে, অপমৃত্যু সংবাদ আসবে, এই অপমৃত্যু সংবাদের ক্ষেত্রে প্রগ্রাহ্য অপরাধের সামনে পড়বো আমরা। যখন অপমৃত্যুর সংবাদ আসবে আমরা দেখব বিপি ফরম নম্বর 48 মোতাবেক অভিযোগ দাখিল করতে হয়। আর অভিযোগটি যদি প্রগ্রাহ্য অপরাধ, যে একটু আগে কথাটা বললো, প্রগ্রাহ্য অপরাধ এবং বোধগম্য অপরাধ একই বিষয়। গ্রাহ্য এবং প্রগ্রাহ্য পার্থক্য আছে, আমরা সামনে ডিটেলস আলোচনায় যাব। তাহলে বোধগম্য অপরাধ হলে প্রথম অভিযোগের মতোই অভিযোগ দাখিল করতে হবে। তাহলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া বা নীতি বা পদ্ধতি আমরা দেখতে পাবো 299 কতে বলা আছে। অভিযোগটা দাখিল হবে বিপি ফরম নম্বর 48 মোতাবেক। অভিযোগটা যদি বোধগম্য অপরাধ হয় তাহলে প্রথম অভিযোগের মতোই দাখিল করতে হবে। 299 খতে আমরা দেখতে পাই এই সুরতহাল প্রতিবেদনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে অভিযোগটি আসছে, খেয়াল করবো সবাই, প্রত্যেকেই খেয়াল করি, অ্যাটেনশন প্লিজ। অস্বাভাবিক অপরাধের ক্ষেত্রে অস্বাভাবিক অপরাধ প্রাপ্তির পর কে তদন্ত করতে ক্ষমতাবান? আপনারা পড়েন, তদন্ত করতে ক্ষমতাবান কে, ঘটনাস্থলে কে যেতে ক্ষমতাবান? আমরা প্রথমে দেখতে পাবো যে যখনই অস্বাভাবিক অপরাধের সংবাদ আসবে তখনই সেখানে ইন্সপেক্টর, যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল, অর্থাৎ এএসআই পর্যন্ত যারা হেড কনস্টেবল, বর্তমানে যেটাকে এএসআই সশস্ত্র বলে অভিহিত করা হয়, প্রত্যেকেই এই ব্যক্তিদ্বয় পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারবেন, প্রয়োজনীয় তদন্ত করতে পারবেন, তদন্ত শেষে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করবেন। তবে অবশ্যই তদন্তের যে প্রতিবেদন থাকবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 174 ধারা মোতাবেক 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষর থাকবে। প্রস্তুতকারী অফিসার এবং সম্মানিত ব্যক্তির স্বাক্ষর থাকবে। তাহলে প্রথমে আমরা জানলাম অস্বাভাবিক অপরাধের রিপোর্ট প্রদান করব আমরা বিপি ফরম নম্বর 48 মোতাবেক। অপরাধটা যদি বোধগম্য অপরাধ হয় অবশ্যই প্রথম অভিযোগের মতোই দাখিল করতে হবে। 299 খতে আমরা দেখতে পেয়েছি ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল তারা সুরতহাল প্রতিবেদন স্থলে যেতে পারবেন, পাশাপাশি তদন্ত করতে পারবেন, তদন্ত শেষে প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট। অবশ্যই তার স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে।
আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসছিল, কোন মামলায় সিডি দাখিল না করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা যায়? আমরা দেখব 299 গ বিধি মোতাবেক 299 গ বিধি মোতাবেক যে মামলার, খেয়াল করবো সবাই, যে মামলার তদন্ত একদিনের বেশি স্থায়ী নয়, যে মামলার তদন্ত একদিনের বেশি স্থায়ী নয়, সেই মামলার ক্ষেত্রে আমরা দেখব তদন্ত প্রতিবেদন সিডি ব্যতীত দাখিল করা যায়। তাহলে তদন্ত যদি একদিনের বেশি স্থায়ী না হয়, 24 ঘন্টার বেশি স্থায়ী না হয়, 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা যায়, সে তদন্তের ক্ষেত্রে সিডি দাখিল বাধ্যতামূলক নয়, সিডি দাখিল করা দরকার নাই। যদি তদন্তটা একদিনের অধিক স্থায়ী হয়, 24 ঘন্টা ক্রস করে থাকে, সেক্ষেত্রে আমরা দেখব উল্লিখিত মামলায় সিডি দাখিল বাধ্যতামূলক। তাহলে কখন কোন মামলায় সিডি দাখিল বাধ্যতামূলক, কোন মামলায় সিডি দাখিল বাধ্যতামূলক নয়, কোন মামলায় তদন্ত, খেয়াল করবো সবাই, কোন মামলায় তদন্তের ডায়েরি দাখিল করতে হয়, কোন মামলায় তদন্তের ডায়েরি দাখিল করতে হয় না, আলোচনা করুন। ধারা একটাই, বিধি একটাই, 299 ঘ। যদি তদন্তটা 24 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে, তাহলে সিডি দাখিল করতে হয় না। যদি তদন্তটা 24 ঘন্টার অধিক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সিডি দাখিল প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা দেখব 299 ঘ, ঘড়ির ঘ। আমরা যখন ফৌজদারি কার্যবিধি 161 পড়ি, মনে আছে কিনা আপনাদের, যদি একাধিক সাক্ষী হয়, সেক্ষেত্রে পৃথক পৃথক জবানবন্দি গ্রহণ করার বিধান রয়েছে, পড়েছি আমরা। সেম থিংস আমরা দেখব 299 ঘ বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে গেলাম, ঘটনাস্থলে দেখা যায় যে দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ, একাধিক ব্যক্তির মৃত্যু সংঘটিত হয়েছে, একাধিক ব্যক্তি, একজন নয়। অনেক ক্ষেত্রে বাস দুর্ঘটনা 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন মারা যেয়ে থাকে, তাই নয় কি? সো সেখানে আপনি প্রতিবেদন প্রেরণ করবেন, প্রতিবেদন প্রস্তুত করবেন, ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হবে, তবে মূল প্রতিবেদন একটি হবে। তাহলে সুরতহাল প্রতিবেদন ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য, পৃথক পৃথক ব্যক্তির জন্য অবশ্যই পৃথক পৃথক সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে হয়। পৃথক পৃথক ব্যক্তির জন্য পৃথক পৃথক সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে হয়, যা আমরা দেখতে পাই 299 ঘ বিধি মোতাবেক। দেন আমরা দেখি 299 ও দেখি চূড়ান্ত প্রতিবেদন আবার একটি হবে, কপি হবে, এক কপি থানায় থাকবে এবং প্রথম অভিযোগের একটি কপি থানায় থাকবে। এই যে প্রতিবেদন প্রণয়ন করা হলো, প্রতিবেদনের বিষয়ে আমরা দেখতে পাবো কোন কপি থানায় থাকে বা কতটা কপি থানায় থাকে, সে বিষয়ে বলা আছে 299 উতে। আর আমরা দেখতে পাই 299 চতে দেখতে পাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আঘাত সম্পর্কিত বিষয়, গুরুতর আঘাত, হাসপাতালে নেওয়ার পর মারা যায়। যদি হাসপাতালে নেওয়ার পর মারা যায়, সেক্ষেত্রে আমরা দেখব প্রবিধান আলাদা স্পেসিফিকলি ব্যবহার করতে পারি 299 চ, 299 চ। তাহলে আমরা দেখতে পেয়েছি, খেয়াল করব সবাই, প্রথমে জানলাম যখনই অস্বাভাবিক মৃত্যুর সংবাদ আসে, সেক্ষেত্রে প্রতিবেদন দিব বিপি ফরম নম্বর 48 মোতাবেক। বোধগম্য অপরাধ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মূল প্রতিবেদন বা প্রথম প্রতিবেদনের মতোই অভিযোগ দাখিল করতে হয় 299 ক। আর 299 খতে আমরা দেখলাম ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল যারা আছেন, তারা উল্লিখিত ব্যক্তির, মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে পারেন, ঘটনাস্থলে যেতে পারেন, পাশাপাশি প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট। অবশ্যই তার স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। তদন্ত প্রতিবেদন যদি তদন্তের সময় যদি 24 ঘন্টা অধিক না হয়, সেক্ষেত্রে তদন্তের ডায়েরি, মামলার ডায়েরি, কেস ডায়েরি দাখিল করার প্রয়োজন নাই। 24 ঘন্টার অধিক হলে মামলার ডায়েরি বা কেস ডায়েরি দাখিল করার প্রয়োজন রয়েছে। 299 ঘতে আমরা দেখতে পেয়েছি ভিন্ন ভিন্ন ব্যক্তির সুরতহাল প্রতিবেদন ভিন্ন ভিন্ন ভাবে, পৃথক পৃথক ভাবে প্রতিবেদন প্রণয়ন করতে হয়, তবে মূল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট একটি হবে। দেন আমরা দেখতে পাই 299 ঘ, ব্যক্তি একাধিক হলে একাধিক সুরতহাল হবে, তবে মূল প্রতিবেদন একটি হবে। এই যে মূল প্রতিবেদন দেয়া হলো, প্রথম অভিযোগ দেয়া হলো 299 ওতে আমরা দেখতে পাই একটি কপি, প্রথম অভিযোগের এক কপি এবং চূড়ান্ত রিপোর্টের এক কপি থানায় থাকবে, আর বাকি কপি চলে যাবে ম্যাজিস্ট্রেটের নিকট 299 ও মোতাবেক।
আর সর্বোপরি সর্বশেষ বিষয় আমরা জানলাম 299 চ মোতাবেক থানা এলাকায় যদি কোনো আঘাতের মাধ্যমে হাসপাতালে কেউ মারা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই পক্ষের মধ্যে মারামারি হলো, মারামারির ফলে কতিপয় ব্যক্তি হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় মারা গেল। এই প্রতিবেদনের ক্ষেত্রে আমরা দেখব স্পেসিফিকলি 299 চ বিধি ব্যবহৃত হবে। 299 চ বিধি, হাসপাতালে যদি কেউ মারা যায় সে বিষয়ে আমরা দেখতে পাবো 299 চ বিধিতে আলোকপাত করা হয়েছে। তাহলে আমরা যদি সহজে জানি, অস্বাভাবিক মৃত্যুর অপরাধের প্রথম অভিযোগ বা অভিযোগ দাখিলের বিষয়ে বলা আছে 299 ক। কে কে তদন্ত করতে পারবে, তদন্ত শেষে প্রতিবেদন কার কাছে দিবেন, রিপোর্টে কার স্বাক্ষর থাকবে বলা আছে 299 খ। 24 ঘন্টার অধিক যদি প্রয়োজন না হয়, 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সম্পন্ন হয় সেক্ষেত্রে সিডি দাখিলের প্রয়োজন নাই। আর যদি 24 ঘন্টার ক্রস করে ফেলে 2 দিন লাগে সেক্ষেত্রে আবার সিডি দাখিলের প্রয়োজনীয়তা বিদ্যমান 299 ঘ। একাধিক ব্যক্তির সুরতহাল প্রতিবেদনের ক্ষেত্রে একাধিক ব্যক্তি মারা গেল 3 জন 4 জন 5 জন, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে হবে, তবে মূল রিপোর্ট একটি হবে 299 ঘ। মূল রিপোর্ট প্রথম অভিযোগের একটি করে কপি থানায় থাকবে 299 উ। আর যদি কোনো ব্যক্তি হাসপাতালে মারা যায় আঘাতের ফলে, সে হাসপাতালে মারা যাওয়ার ক্ষেত্রে স্পেসিফিক বিধি ব্যবহার করতে হবে 299 চ। এখন আমরা দেখব ফৌজদারি কার্যবিধিতে যেমন পড়েছিলাম, খেয়াল করব সবাই, একদম 174-এর একেই পড়েছিলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল প্রকার অস্বাভাবিক অপরাধ তদন্ত করতে ক্ষমতাবান। এছাড়া সরকার কর্তৃক যাকে নির্দেশনা দিবে তিনিও তদন্ত করতে ক্ষমতাবান। আমরা পড়েছিলাম না 174-এর 1, সে বিষয়টা আমরা দেখতে পাবো 300 বিধি মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা যেখানে তদন্ত করতে ক্ষমতাবান, ভারপ্রাপ্ত কর্মকর্তার স্থলে আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, জুনিয়র ইন্সপেক্টর, তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজটি বা কর্মটি করতে ক্ষমতাবান। তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা করতে ক্ষমতাবান, পাশাপাশি তার স্থলে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর। আমরা আগে কার যুগে আর কি এই র্যাঙ্ক রিভার্সন গুলো ছিল, বিভিন্ন র্যাঙ্কের ক্লারিফিকেশন ছিল, সেই জন্য মূলত প্রবিধান পরিবর্তিত না হওয়ার ফলে এই বিষয়টি আমরা মূলত জানবো যে এএসআই এবং সাব ইন্সপেক্টর তারা সেই কাজটি করতে ক্ষমতাবান ক্ষেত্র মতে 300 বিধির খ উপবিধি মোতাবেক, অর্থাৎ 300 ইন ব্র্যাকেটে খ বিধি মোতাবেক কনস্টেবলও দায়িত্বে থাকতে পারেন। যখন কোনো অফিসার না থাকে সেক্ষেত্রে তিনি ঘটনাস্থলে যাবেন এবং সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে পারেন। তাহলে মূলত বিষয় হচ্ছে 300 ক অর্থাৎ ইন ব্র্যাকেটে ক বিধি মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার স্থলে সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারা সে দায়িত্ব পালন করতে পারে। ক্ষেত্র মতে কোনো অফিসারই যদি না থাকে 300 ইন ব্র্যাকেটে খ বিধি মোতাবেক কনস্টেবল তদন্ত করতে পারে না, তবে সুরতহাল প্রতিবেদন প্রণয়ন স্থলে গমন করবেন, সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করবেন 300 খ বিধি মোতাবেক। সর্বোপরি আমরা দেখব 301 বিধি, খেয়াল করবো সবাই 301 বিধি পর্যালোচনায় দেখা যায় ইতিমধ্যে আমরা জেনেছি যে পুলিশ বা পুলিশের পক্ষে কে সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে পারে। এখন আমরা দেখব সুরতহাল প্রতিবেদন পুলিশ ব্যতীত যারা সিভিল রয়েছে তারাও প্রতিবেদন প্রণয়ন করতে পারে। এক্ষেত্রে আমরা দেখব জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট হতে ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি তারাও সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করতে পারে। তবে যদি পাবলিক সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করেন, সেক্ষেত্রে প্রতিবেদন কার কাছে দিতে হয়? আমরা কিন্তু জেনেছি পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করলে প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট। যদি পাবলিক করে থাকেন সেক্ষেত্রে প্রতিবেদন দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। কার নিকট দিবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিবেন 301-এর ক। 301-এর ক। যদি জনগণ সুরতহাল প্রতিবেদন প্রণয়ন করে থাকেন তাহলে প্রতিবেদন দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। দেন আমরা দেখব বন অঞ্চলে ফরেস্ট এরিয়ায় সুরতহাল প্রতিবেদন প্রণয়নের জন্য আমরা দেখতে পাবো বন কর্মকর্তাকে ক্ষমতা প্রণয়ন করা হয়েছে, দেয়া হয়েছে। বন কর্মকর্তা ও বন অঞ্চলের কোনো যদি ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু লাশ পাওয়া যায় তার সুরতহাল
প্রণয়ন করতে পারেন 301-এর খ বিধি মোতাবেক। তাহলে যদি প্রশ্ন আসে চেয়ারম্যান কোন ক্ষেত্রে সুরতাল প্রতিবেদন প্রণয়ন করতে পারেন, চেয়ারম্যান সুরতাল প্রতিবেদন প্রণয়ন করতে পারেন, তবে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত হয়ে, তবে প্রতিবেদন প্রেরণ করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। বন অঞ্চল অর্থাৎ ফরেস্ট এরিয়ায় কে সুরতাল প্রতিবেদন প্রণয়ন করে থাকেন, আমরা দেখব ফরেস্ট এরিয়ায় সুরতাল প্রতিবেদন প্রণয়ন করা হয় বন কর্মকর্তার মাধ্যমে 301-এর খ বিধি মোতাবেক। তাহলে আমরা কি কি জেনেছি খেয়াল করবো, একটু ইম্পর্টেন্ট বিষয়, একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানবো দয়া করে। প্রথমে আমরা জানলাম অস্বাভাবিক মৃত্যুর অপরাধ। অস্বাভাবিক মৃত্যুর অপরাধের অভিযোগ দাখিল করতে হয় বিপি ফরম নম্বর 48 মোতাবেক। যদি অপরাধটা বোধগম্য অপরাধ হয়, বোধগম্য অপরাধের ক্ষেত্রে প্রথম অভিযোগের মতোই অভিযোগ দাখিল করতে হয় 299-এর ক। এই অস্বাভাবিক মৃত্যুর যে অপরাধ, অপরাধ স্থলে কে গমন করতে পারেন, ইন্সপেক্টর গমন করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর গমন করতে পারেন, পাশাপাশি হেড কনস্টেবল গমন করতে পারেন, যা আমরা দেখতে পাই 299-এর খ বিধি মোতাবেক। তারা তদন্ত করবেন, প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট। পাশাপাশি উল্লিখিত তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর থাকবে পুলিশ অফিসারের এবং ফৌজদারি কার্যবিধি 174 মোতাবেক 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষর থাকবে, যা আমরা 299-এর খ প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই। তদন্ত যদি 24 ঘন্টার মধ্যে সমাপ্ত হয়, সিডি দাখিলের প্রয়োজন নাই। 24 ঘন্টার অধিক প্রয়োজন হলে সেক্ষেত্রে সিডি দাখিলের প্রয়োজনীয়তা রয়েছে 299-এর গ। দেন আমরা দেখেছি একাধিক ব্যক্তি হলে একাধিক সুরতাল প্রতিবেদন প্রণীত হবে, তবে প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্ট একটি হবে। দেন আমরা দেখলাম 299-এর উতে প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্টের একটি করে কপি থানায় থাকবে। 299-এর চতে আমরা জানলাম কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে মারা যায় পুলিশি এলাকার মধ্যে, সেক্ষেত্রে বিধি ব্যবহৃত হবে 299-এর চ। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সুরতাল প্রতিবেদন প্রণয়ন করতে ক্ষমতাবান কে, ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণয়ন করতে ক্ষমতাবান, তবে তিনি আমরা দেখতে পাই ক্ষমতাবান বা তার ক্ষমতা দেয়া হয়েছে 174-এর 1 ধারা মোতাবেক। তার স্থলে সাব ইন্সপেক্টর এএসআই তারাও তদন্ত করতে ক্ষমতাবান। ক্ষেত্রমতে কেউনু অফিসার যদি না থাকে, সেক্ষেত্রে কনস্টেবল ঘটনাস্থলে যেতে পারে, সুরতাল প্রতিবেদন প্রণয়ন করতে পারেন 300 খ বিধি মোতাবেক। আর আমরা জানলাম জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত বা নির্দেশনা মতে পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার সদস্য যাকে তিনি নির্দেশ দিবেন তিনি সুরতাল প্রতিবেদন প্রণয়ন করতে পারবেন, তবে প্রণয়ন করা শেষে প্রতিবেদন দিতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট 301-এর ক বিধি মোতাবেক। আর 301-এর খ বিধিতে আমরা জানলাম বন এলাকাগুলিতে সুরতাল প্রতিবেদন প্রণয়ন করবেন বন কর্মকর্তা 301-এর খ প্রবিধান মোতাবেক। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।